গুড আফটারনুন স্টুডেন্টস, আমি মানস স্যার, তোমাদের ভূগোল বিষয়ের শিক্ষক। বিগত দিনের মতো আজকেও আমরা চলে এসেছি নতুন একটা অংশ নিয়ে আলোচনা করবার জন্য। তো আজকে তোমরা জানো যে আজকে আমরা এই যে অধ্যায় সম্পর্কে আলোচনা করছিলাম বিগত বেশ কিছুদিন ধরে, সেই অধ্যায়টার আজকে আমরা সমাপ্তি করব। সমাপ্ত মানে যে সর্বশেষ যে অংশ আলোচনা করবার বিষয়, সেই বিষয় সম্পর্কে আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। ঠিক আছে? তোমরা তোমাদের সবাইকে বলবো যে তোমরা এই যে সম্পূর্ণ অধ্যায় আমরা যে আলোচনা করেছি, পরবর্তী দিনে শুধুমাত্র আজকের আলোচনার উপরে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিয়ে থাকি, শুধুমাত্র এই অংশটুকু তো পড়বেই, তার সাথে সাথে আরও তোমাদেরকে জিনিসগুলো অর্থাৎ পুরো অধ্যায় সম্পর্কে আমরা বিগত বেশ কিছু দিন ধরে যে আলোচনা করেছি, গুরুত্বপূর্ণ বিভিন্ন আলোচনা, একদম পুরো শুরু থেকে যে আবহ বিকার কাকে বলা হয়, ক্ষয়ী ভবন, পুঞ্জিত ক্ষয়, নগ্নী ভবন, এই যে প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকের পার্থক্য, এছাড়াও আমরা আলোচনা করেছি যে আবহ বিকারের শ্রেণীবিভাগ অর্থাৎ যান্ত্রিক আবহ বিকার, তার আবার বিভিন্ন শ্রেণীবিভাগ রয়েছে। রাসায়নিক আবহ বিকার, তারও 4টি শ্রেণীবিভাগ রয়েছে, এবং জৈবিক আবহ বিকার, এই জৈবিক আবহ বিকারেরও নির্দিষ্ট শ্রেণীবিভাগ রয়েছে। এইভাবে 3টি আবহ বিকার এবং তাদের তোমার যে বিভিন্ন আনুষঙ্গিক বিষয় অর্থাৎ আবহ বিকার কিভাবে মাটি সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, এই মাটি সৃষ্টি, আবার তার সঙ্গে সঙ্গে মাটি সৃষ্টি যখন হচ্ছে তাহলে মাটির ক্ষয় বা মাটির অবনমন কিভাবে হয়, মাটি ক্ষয়ে যাবার বিভিন্ন পদ্ধতি, সেগুলো সম্পর্কে আলোচনা করেছি। তাহলে এত কিছু যখন আমরা আলোচনা করেছি, আমাদের শুধু যেটুকু অংশ বাকি রয়ে গেছে সেটা হচ্ছে মৃত্তিকা সংরক্ষণ, মাটি সংরক্ষণ। কি কি পদ্ধতিতে বা কোন কোন পদ্ধতিতে আমরা মৃত্তিকাকে সংরক্ষণ করব, সেটা কিন্তু আমাদেরকে জানতে হবে। দেখো, আমাদের প্রতিনিয়ত দিনের পর দিন চলার পথে তুমিও খেয়াল করে দেখে থাকবে বা বিভিন্ন পদ্ধতিতে মানুষের বিভিন্ন কার্যাবলী, এছাড়া প্রাকৃতিক বিভিন্ন কার্যাবলীর জন্য মৃত্তিকা কিন্তু প্রতিনিয়ত ক্ষয় হয়ে চলেছে। সেই মৃত্তিকা ক্ষয়ে যাচ্ছে যে অংশগুলো, তার থেকে আমাদেরকে সঠিক পদ্ধতি বেছে নিতে হবে যে মৃত্তিকা যাতে নতুন করে ক্ষয় না হয়। মৃত্তিকা যাতে ক্ষয় না হয়, এই যে পদ্ধতিটাকে অর্থাৎ মৃত্তিকাকে বাঁচিয়ে রাখা, তাকে সুন্দরভাবে সুন্দর পরিবেশে টিকিয়ে রাখা, এই যে পদ্ধতিটাকে বলা হয় মৃত্তিকা সংরক্ষণ। ঠিক আছে? আচ্ছা, মৃত্তিকা সংরক্ষণ আলোচনা শুরু করবার আগে আমি জাস্ট তোমাদের থেকে 2-3টে জিনিস একটু জেনে নেব। সেটা হচ্ছে যে পূর্বের ক্লাসে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করেছিলাম, সেই আলোচনার মূল অংশ ছিল যে মাটি ক্ষয়ের কারণ। এই মাটি ক্ষয়ের কারণের কোন কোন কি কি কারণ রয়েছে আমাকে একটু কেউ বলতে পারবে? মাটি ক্ষয়ের 2টি প্রধান কারণ রয়েছে, একটা হচ্ছে তোমার প্রাকৃতিক কারণ আর একটা রয়েছে মানবিক কারণ। তো প্রাকৃতিক কারণ, এই প্রাকৃতিক কি কি কারণ রয়েছে? প্রাকৃতিক হচ্ছে বৃষ্টিপাত এবং জলপ্রবাহজনিত ক্ষয় রয়েছে বা জলপ্রবাহ দ্বারা ক্ষয় রয়েছে, বায়ু প্রবাহের দ্বারা মৃত্তিকা ক্ষয় রয়েছে, সমুদ্র তরঙ্গের আঘাতে মৃত্তিকা ক্ষয় রয়েছে, এগুলো যেমন হয়। আবার তার সাথে সাথে রয়েছে তোমার ভূপ্রকৃতি, ভূমিঢাল আর শিলার প্রকৃতি, এগুলো কিন্তু সমান অংশে দায়ী। খুব ভালো বলেছো তোমরা। তাহলে প্রাকৃতিক কারণের মধ্যে কটি কারণ আমরা পূর্বের ক্লাসে আলোচনা করেছি? 5টি কারণ আলোচনা করেছি। আর মানবিক কারণের কোন কোন কারণ তোমাদের কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হয় বা পাঠ্যপুস্তকে আমরা আলোচনা করেছি? প্রথমে হচ্ছে বৃক্ষচ্ছেদন, তাই তো? বৃক্ষচ্ছেদন হওয়ার ফলে ব্যাপক পরিমাণে মাটি ক্ষয় বা মৃত্তিকা ক্ষয় হতে দেখা যায়, মৃত্তিকার অবনমন হয়।
আর 2 নম্বর ছিল যথেচ্ছ পশুচারণ, তাই তো? 2 নম্বর কি কারণ ছিল? পশুচারণ। 3 নম্বর কি ছিল বলো? 3 নম্বরে ছিল অবৈজ্ঞানিক কৃষিকাজ। 4 নম্বরে অবৈজ্ঞানিক প্রথার নির্মাণ কাজ, আর তার সঙ্গে খনিজ উত্তোলন। তাহলে এই কিছুদিনের আলোচনায় বা পরপর কয়েকটি ক্লাসের আলোচনায় তোমরা এটুকু বুঝতে পেরেছো যে মৃত্তিকা যদি ক্ষয় পেয়ে যায় তাহলে মৃত্তিকার উপরিস্থিত যে খনিজ পদার্থ রয়েছে সেই খনিজ পদার্থ ধৌত প্রক্রিয়ায় নিচের স্তরে চলে যায়, উপরের স্তর খনিজ পদার্থহীন হয়ে পড়ে, পুষ্টিহীন হয়ে পড়ে। তাহলে তোমাকে যদি খেতে না দেওয়া হয়, তোমার পুষ্টিগুণ যদি না বৃদ্ধি পায়, তাহলে তোমার শরীর কি সঠিকভাবে চলাফেরা করতে পারবে? পারবে না। তাহলে সঠিক উপায়টা কি? সঠিক উপায়, সঠিক পদ্ধতিতে পুষ্টিগুণ তাদেরকে প্রদান করতে হবে। তাহলেই কিন্তু তারা সঠিকভাবে সঠিক পরিমাণে পুষ্টিগুণ পেলে তবেই এই তোমার উদ্ভিদরা ধীরে ধীরে পরিবেশে বেড়ে উঠবে, এবং আমরা উদ্ভিদের কাছ থেকে যে খাদ্য, যে কোনো ধরনের খাদ্যই, শাকসবজি থেকে শুরু করে ফল মূল এগুলো পাই, তার সাথে সাথে আরো যে ফার্নিচার, আসবাবপত্র এবং সব থেকে আমাদের জীবন ধারণের প্রয়োজনীয় গ্যাস কি বলতো, অক্সিজেন, সেটাও কিন্তু আমরা এই গাছ থেকেই পাই। তাহলে সেইগুলো আমাদেরকে সঠিকভাবে জানতে হবে, বুঝতে হবে যে কিভাবে মৃত্তিকা ক্ষয়কে আমরা রোধ করে মৃত্তিকাকে আরো বেশি তাদেরকে পুষ্টিগুণ ক্ষমতা বৃদ্ধি করা যায়, তাদেরকে সংরক্ষণ করা যায়। এত কিছু বলছি আমি একটাই কারণে, কারণ মৃত্তিকা সংরক্ষণ, মৃত্তিকা যদি সঠিকভাবে থাকে তাহলেই কিন্তু সেটা পরিবেশের পক্ষে ভালো, এবং পরিবেশের ভালো হলে আমরাও খুব ভালোভাবে পরিবেশে বেঁচে থাকতে পারবো। ঠিক আছে? তাহলে আজকে আমরা এই অধ্যায়ের শেষ যে অংশ, মৃত্তিকা সংরক্ষণ, মাটি সংরক্ষণ, পঞ্চম অধ্যায়ের নবম শ্রেণী, তোমরা এই নবম শ্রেণীর পঞ্চম অধ্যায়ের আবহবিকারের মাটি সংরক্ষণ এই বিষয়ে কিন্তু আমরা আলোচনা করব। ঠিক আছে? তো প্রথমে আমরা জানবো যে মাটি সংরক্ষণ কাকে বলা হয়। মাটি সংরক্ষণ তাহলে যে বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে, নির্দিষ্ট পদ্ধতি রয়েছে, অবৈজ্ঞানিকভাবে যেমন আমরা কৃষিকাজ করব না, অবৈজ্ঞানিকভাবে যেমন আমরা যেখানে যেখানে চাষবাস বা এই যে পশুচারণ করব না সেদিকেও খেয়াল রাখতে হবে। সেজন্য কি বলা হচ্ছে, বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে মাটিকে সঠিকভাবে ব্যবহার করে ক্ষয় ও অবনমন থেকে রক্ষা করা হয়। তাহলে কি বলছে, এতক্ষণ আমি যে কথাটাই বললাম, তাহলে মাটিকে সঠিকভাবে ব্যবহার করতে হবে, ক্ষয় এবং অবনমনের হাত থেকে রক্ষা করতে হবে, এবং তার সাথে সাথে মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি করতে হবে, তাই না? এবং পরিবেশের ভারসাম্য অক্ষুণ্ণ রাখতে হবে। তাহলেই এই পদ্ধতিটিকে আমরা মাটি সংরক্ষণ বলতে পারি। দেখো এখানে মাটি সংরক্ষণের চিত্র আলাদাভাবে সেমন কিছু হয় না। যেটা আমি দেখি সেটা হচ্ছে যে একটা উদ্ভিদকে চারিদিক দিয়ে মাটি দিয়ে সংরক্ষণ করে বা ঘিরে রাখা হচ্ছে, এই যে সম্পূর্ণ পদ্ধতি, এটাই হচ্ছে সয়েল কনজারভেশন বা মৃত্তিকা সংরক্ষণ। এখানটা দেখো অনেকগুলো ছবি দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে যে কিভাবে মৃত্তিকাকে সংরক্ষণ করা যায়। এটা এক পদ্ধতি, আমরাও বিস্তৃতভাবে আলোচনা করব। সেটা হচ্ছে বলা হচ্ছে প্রথম যেটা কভার ক্রপস, অর্থাৎ মৃত্তিকা যাতে উন্মুক্ত অবস্থায় না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। অর্থাৎ যে কোনো ধরনের শাক সবজি বা যদি জঙ্গলের ক্ষেত্রে হয় বৃহৎ গাছপালা দ্বারা মাটিকে আচ্ছাদন করে রাখতে হবে, যাতে বৃষ্টির আঘাত বা বায়ুর আঘাত সরাসরি মৃত্তিকা না পায়। তারপরে একটা অংশ বলছে যে রিডিউস টিলেজ, অর্থাৎ এই যে বৃহৎ বৃহৎ যন্ত্রপাতি দ্বারা আমরা
চাষবাস করে থাকি সেই যন্ত্রপাতির পরিমাণ ধীরে ধীরে আমাদেরকে কমাতে হবে, কারণ এটাও মাটির একটা ক্ষয়ের অন্যতম কারণ। বিল্ডিং টেরেসেস অর্থাৎ ধাপে ধাপে, মানে পাহাড়ের যে বিভিন্ন ধাপ গড়ে তুলতে হবে সঠিক বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষবাস করানোর জন্য। অ্যাভয়েডিং ওভারগ্রেজিং অর্থাৎ অতিরিক্ত পশুচারণ, সবকিছুই কিন্তু একটা নির্দিষ্ট লিমিট অবধি করা যেতে পারে, তার বাইরে গেলে কিন্তু সেটা অতিরিক্ত হয়ে যায়। যেমন তোমাকে যদি বলা হয় তুমি যে 3 বেলা বা 2 বেলা ভাত খাও, সেই ভাত খেতে তোমাকে যদি একবারে সবটুকু খাবার, সারাদিনের জল খাওয়া থেকে শুরু করে যাবতীয় খাদ্য একবারে তোমাকে দিয়ে দেওয়া হয়, তুমি কি পারবে সেটা খেতে? পারা যাবে না, সে লিমিটলেস হয়ে যাচ্ছে সেটা। কিন্তু অতিরিক্ত পশুচারণ আমাদেরকে বন্ধ করতে হবে, যাতে এই যে ছোট ছোট তৃণক্ষেত্র বা ছোট ছোট ঘাসের যে জমি ও ভূমি গড়ে তোলা হয় সেটা যাতে সঠিকভাবে বৃদ্ধি পাওয়ার সময় পায়। প্র্যাকটিসিং ক্রপ রোটেশন, এটা খুব একটা ভালো পদ্ধতি। ক্রপ রোটেশন মানে কি জানো তোমরা? শস্যের আবর্তন, অর্থাৎ একই জমিতে একটা ফসল বারবার চাষ না করে বছরের বিভিন্ন সময়ে ফসলের যে উপকারিতা রয়েছে, যে নির্দিষ্ট সময়ে ফসলটা বৃদ্ধি পায় বা উৎপাদন হয়, সেই অনুযায়ী ফসলকে তার শস্য আবর্তন করতে হবে, চাষ করতে হবে নির্দিষ্ট শস্যকে। অ্যাডিং অর্গানিক ম্যাটার, অর্থাৎ অর্গানিক মানে কি? জৈব। জৈব উপাদানকে এই মাটির সাথে সংযুক্ত করতে হবে, বৃদ্ধি করতে হবে, তাহলেই কিন্তু মৃত্তিকার গুণাগুণ দিনের পর দিন বাড়তে থাকবে। এবং এই যে সবটুকুই পদ্ধতি দেখো, এগুলো প্রাকৃতিক পদ্ধতি যেমন কিছু রয়েছে, তার সঙ্গে সঙ্গে মানবিক পদ্ধতিগুলো কার্যকরী। কারণ মৃত্তিকা ক্ষয়ের কারণ হিসাবে মানুষ কিন্তু সব থেকে বেশি দায়ী, কারণ মানুষ এই পরিবেশ সব থেকে বড় একটা জীব বেঁচে থাকার জন্য। তাহলে তাদেরকেই সঠিক দায়িত্ব নিতে হবে, যে দায়িত্বের সাহায্যে মৃত্তিকা ক্ষয় রোধ করা যায়, মৃত্তিকা সংরক্ষণ করা যায়। কি পদ্ধতি? যে এমন একটা বৈজ্ঞানিক পদ্ধতি যার সাহায্যে মাটিকে ব্যবহার করব সঠিকভাবে, কিন্তু মাটির ক্ষয় এবং অবনমন হবে না। এবং উর্বরতা যদি হ্রাসও পেয়ে যায়, তাহলে জৈব উপাদান, এই জৈব উপাদানের কথা বলা হলো, জৈব উপাদানকে বজায় রেখে বা যোগ করে পরিবেশের ভারসাম্য অক্ষুণ্ণ করতে হবে। এই সম্পূর্ণ পদ্ধতিটিকে আমরা বলবো মৃত্তিকা সংরক্ষণ বা মাটি সংরক্ষণ। ঠিক আছে? আচ্ছা, তো এইটুকু সবাই বুঝতে পারলে? আচ্ছা, এবার দেখো এই মৃত্তিকা সংরক্ষণ কিভাবে হয় সেটা আমরা জানবো। এটা কৃষিজ পদ্ধতি আর একটা যান্ত্রিক পদ্ধতি। কৃষিজ পদ্ধতি, যান্ত্রিক পদ্ধতি মানে ব্যাপারটা এরকমই, যে কৃষিজ পদ্ধতি এমন কিছু বৈজ্ঞানিক উপায় রয়েছে, বৈজ্ঞানিকভাবে কৃষিকাজ করা যায়, যেগুলো কৃষি বিজ্ঞানীরা থেকে ভূবিজ্ঞানীরা এরা হাতে কলমে প্রমাণিত করতে পেরেছেন যে এই নির্দিষ্টভাবে এই কৃষিজ পদ্ধতি বা চাষ করার সময় এই পদ্ধতিগুলো অবলম্বন যদি আমরা করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু মৃত্তিকার ক্ষয় হবে না বলতে গেলেই চলে। এবং যদি অন্যান্য কোথায় যদি প্রচুর পরিমাণে মৃত্তিকা ক্ষয় হতো বা হয়ে থাকে, কিন্তু এই পদ্ধতিতে মৃত্তিকা ক্ষয়ের পরিমাণ প্রায় শূন্য বা অনেকটাই আগের থেকে অনেকটাই কম। সেটা কৃষি পদ্ধতির মধ্যে 7টি ভাগ রয়েছে। ঠিক আছে? মাটি আচ্ছাদনকারী শস্য চাষ করতে হবে, শস্য আবর্তন পদ্ধতিতে শস্য চাষ করতে হবে, সমোন্নতি রেখা বরাবর চাষ করতে হবে, ধাপ চাষ করতে হবে, ক্রুশাকার কৃষি অর্থাৎ ক্রিস ক্রস চাষবাস করতে হবে, আর ফালি চাষ, তার সঙ্গে মালচিং। তো জিনিসগুলো কি? জিনিসগুলো আমি এখানটায় বলবো না, বিস্তারিত আলোচনা আমরা ধীরে ধীরে করব, তখন আমি বলবো। যান্ত্রিক পদ্ধতি বলতে নালা কাটা, খাত ক্ষয় নিবারণ, পাড় ক্ষয় নিবারণ, বনভূমি সৃষ্টি করা এবং তৃণক্ষেত্র তৈরি করা। এখানে বলে দেওয়া হচ্ছে যে এই পদ্ধতিগুলো অবলম্বন করলে মৃত্তিকা নতুন করে ক্ষয় পাবে না, নতুন করে কোনো মৃত্তিকার ক্ষয়ের পরিমাণ বৃদ্ধি পাবে না, মৃত্তিকা সংরক্ষণের পরিমাণ ধীরে ধীরে বৃদ্ধি পাবে।
তাহলে মৃত্তিকা সংরক্ষণের পদ্ধতিগুলোতে কটি শ্রেণীতে বিভক্ত করা যায়? একটা হচ্ছে কৃষিজ পদ্ধতি আর একটা হচ্ছে যান্ত্রিক পদ্ধতি। সবাই বুঝতে পারলে তাহলে কৃষিজ পদ্ধতি, যান্ত্রিক পদ্ধতি? আচ্ছা, মনে থাকবে কৃষিজ পদ্ধতি 7টা ভাগ আর যান্ত্রিক পদ্ধতির 5টা ভাগ, মোট 12টা শ্রেণীবিভাগ সম্পর্কে আমরা এবার বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, প্রথমে যে কৃষিজ বা জীব সম্পর্কিত পদ্ধতি, সেই পদ্ধতি আমরা আলোচনা করব। তার 1 নম্বর পয়েন্ট হচ্ছে মাটি আচ্ছাদনকারী শস্য চাষ করতে হবে। তাহলে দেখো, কথার মধ্যেই বলে দেওয়া হয়েছে, পয়েন্টের মধ্যেই, মাটি আচ্ছাদনকারী শস্য চাষ। তার মানে এই দেখো, আমি ছবিগুলো দেখিয়েছি, এই ছবিগুলো দেখে তোমরা দেখো, এখান থেকে দূর দূরান্ত দেখলেও প্রত্যেকটা জায়গায় কিন্তু মাটি এই নির্দিষ্ট এই শস্য দ্বারা, নির্দিষ্ট ফসল দ্বারা মাটি কিন্তু আচ্ছাদিত করে রাখা হয়েছে। ঠিক আছে? মানে মাটি সরাসরি উন্মুক্ত অবস্থায়, উন্মুক্ত প্রান্তর মাটির লক্ষ্য করা যাচ্ছে না। না গেলেই মাটি যে সরাসরি বৃষ্টির আঘাত থেকে তাহলে রক্ষা পেতে পারবে। এবং মাটির যদি এখানে একটা কোনো জায়গায় যদি জলের প্রবাহ লক্ষ্য করা যায়, তাহলে এই মাটির ওপর দিয়ে জলের প্রবাহ গেলেও যেহেতু শিকড় দ্বারা মাটিকে সঙ্ঘবদ্ধ করে ধরে রেখে দিলে মাটি কিন্তু সহজে এই অংশে ক্ষয়প্রাপ্ত হবে না। এবং নিজেদের মধ্যে কণাগুলোকে একে অন্যের সঙ্গে জড়িয়ে ধরে সঙ্ঘবদ্ধ অবস্থায় রেখেছে, যাতে সহজে একটা কণার সাথে আরেকটা কণা নির্দিষ্টভাবে ছেড়ে না যায়। তাহলে এটা কি জিনিস? কৃষিকাজে এমন শস্য নির্বাচন করা দরকার, এমন শস্য আমাদের দেখতে হবে যা সর্বাধিক পরিমাণে জমিকে আচ্ছাদিত রেখে, অর্থাৎ সর্বাধিক পরিমাণে জমিকে, দেখো এই যেমন আমি ছবিতে বললাম, মাটি ওপর থেকে দেখলে মৃত্তিকাকে দেখতে পাওয়া যাবে না, ফসলের যে কাণ্ড বা যে পাতা ডালপালা এইগুলো কি দেখা যাবে, এবং মাটি কণাকে দৃঢ় সঙ্ঘবদ্ধ রাখবে। তো কোন কোন ফসলকে চাষ করার কথা বলা হচ্ছে? যে ফসলগুলো চাষ করলে মাটি সরাসরি উন্মুক্ত হবে না, মাটি আচ্ছাদিত থাকবে। ঘাস, বার্সিম, চীনাবাদাম চাষ মাটিকে আচ্ছাদিত রাখে এবং মাটির জল নিকাশ ভালো হয়। তাহলে প্রথম যে অংশ বোঝা গেল, মাটি আচ্ছাদনকারী শস্য চাষ কিভাবে করতে হবে। একদম ঠিক বলেছো, মাটিকে দেখতে পাবো না, মাটি আচ্ছাদন, অর্থাৎ আমাদের মাথার উপরে যেমন একটা আচ্ছাদন ছাদ রয়েছে, যেটা আমরা সহজেই দিনের বেলা হোক রাতের বেলা ঝড় বৃষ্টির হাত থেকে রক্ষা পাই ঘরের মধ্যে, মৃত্তিকাকেও একই রকম ভাবে একটা আচ্ছাদন দিতে বলা হচ্ছে, যাতে সরাসরি বৃষ্টির কণা বা জলপ্রবাহ এই মৃত্তিকাকে ক্ষতি করতে না পারে। ঠিক আছে? কি কি চাষ করতে হবে এখানটাতে? ঘাস, বার্সিম, চীনাবাদাম, এগুলোকে চাষ করলে মাটি আচ্ছাদিত থাকে। আচ্ছা, 1 নম্বর পয়েন্ট হলো। 2 নম্বর পয়েন্ট হচ্ছে শস্যাবর্তন পদ্ধতি। কি এই শস্যাবর্তন পদ্ধতি? শস্যের আবর্তন, যদি আমি বলি শস্যের আবর্তন, অর্থাৎ শস্যাবর্তন ও আন্তঃকৃষির মাধ্যমে কি বলে, দানা শস্য, তামাক, আলু, শাকসবজি, বিভিন্ন শস্য ঘনভাবে চাষ করে মাটির উর্বরতা অক্ষুণ্ণ রাখা। মানে শস্যাবর্তন, এই দেখো, একটা জমিতে একই সময়ে বারবার একই রকম শস্য চাষ না করে যদি একই জমিতে প্রতি বছর যদি আমি আলু চাষ করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আলুর যতটুকু পুষ্টিগুণ নেওয়ার জন্য, আলু চাষের জন্য সব কিছু মাটি থেকে পেয়ে যাবে। তাহলে মৃত্তিকার পুষ্টিগুণ চলে গেল এবং সারা বছর জমি পড়ে না থেকে সেখানে যদি তারপরেও আমরা যদি কোনো মরশুমি ফসল চাষ করতে পারি, যদি আখ চাষ করি বা ভুট্টা চাষ করি বা ডাল চাষ করি, তাহলে কিন্তু সেই সব জমিতে আবার আমরা জমির কর্ষণ হবে এবং সেক্ষেত্রে জমির উর্বরতার মান বজায় থাকবে। ঠিক আছে? একই জমিতে বারবার একটা শস্য চাষ না করে বারবার ঘুরিয়ে ফিরিয়ে যদি বিভিন্ন রকম দানা শস্য বা ফসলের চাষ করা হয়, সেই পদ্ধতিটিকে আমরা শস্যাবর্তন পদ্ধতি বলবো। এবং
শস্যকে এমনভাবে ঘনভাবে চাষ করতে হবে মাটির উর্বরতাকে অক্ষুণ্ণ রাখতে পারি। তাহলে 1 নম্বরে কৃষিজ যন্ত্র বা জীব সম্পর্কিত পদ্ধতির মধ্যে 1 নম্বর মাটি আচ্ছাদনকারী চাষ, শস্য চাষ, আর 2 নম্বর হচ্ছে শস্যাবর্তন। ঠিক আছে। আচ্ছা, 3 নম্বর হচ্ছে সমোন্নতি রেখা বরাবর চাষ, যেটা কন্টুর লাইন। কন্টুর লাইনটা কি, কে বলতে পারবে আমাকে কন্টুর? আচ্ছা, ভূপৃষ্ঠের এমন কিছু জায়গা রয়েছে যেটা সমান উচ্চতা বিশিষ্ট, তাই তো? অংশকে যদি একটা কাল্পনিক রেখা দ্বারা যোগ করা যায়, তাহলে সেই যোগ পদ্ধতি, সেই যে রেখাটা, সেটাই হচ্ছে কন্টুর লাইন, তাই না? তো কন্টুর লাইন, দেখো এই যে পাহাড়ের নির্দিষ্ট ঢাল রয়েছে, ঢালের একটা, এটা মনে করি এটা 110 মিটার একটা ঢাল রেখা কন্টুর লাইন। তো এই 110 মিটার এরকম ভাবেই প্রত্যেক জায়গায় একই ধরনের ফসল চাষ করা হয়েছে। দেখো এর মধ্যে দেখো এরকম ভাবে একই ঢাল বিশিষ্ট অঞ্চলগুলোতে কিভাবে চাষ করা হয়েছে, তার নিচের ঢালগুলোকে সেভাবে খালি রাখা হয়েছে। ছবির মাধ্যমে তোমরা দেখলে কিন্তু সহজেই বুঝতে পারবে। আর তোমরা কন্ট্রোল লাইন এঁকেছো, তাহলে বুঝতে পারবে। কোথায় দেখা যায়? পর্বত ও উপত্যকার ঢালু জমিতে। ঠিক আছে। তাহলে এই পর্বত উপত্যকার ঢালু পর্বত এবং উপত্যকার ঢালু জমিতে সমান উচ্চতা বরাবর, তাহলে একই যে উচ্চতা যেখানটায় রয়েছে, এই সমান উচ্চতা বরাবর কি হবে? ঢালের আড়াআড়ি ভাবে জমি কর্ষণ করে বপন রোপণ করা হয়। ঠিক আছে। তার মানে জমির যেখানে, অর্থাৎ উচ্চ পার্বত্য অঞ্চলে এবং উপত্যকার যেখানে ঢালু জমি, সেখানে যে সমান উচ্চতা বিশিষ্ট অংশগুলো রয়েছে, সেখানে ঢালের আড়াআড়ি ভাবে সেখানে জমিকে চাষ করে সেখানে শস্য রোপণ করা যায়। আবার সমোন্নতি রেখা বরাবর দীর্ঘকার উঁচু বাঁধ তৈরি করা যায়। বাঁধ তৈরি করে ঢালের দিকে ভূপৃষ্ঠীয় প্রবাহ নিয়ন্ত্রণ করা হয় এবং মাটির অনুস্রাবণ বৃদ্ধি পায়। তাহলে ঢালটাকে যদি আমরা ভূপৃষ্ঠের দিকে সঠিকভাবে রাখি এবং সেই ঢাল যদি অন্য কোনো দিকে, নদীর দিকে বা কোনো দিকে না করে যদি ভূপৃষ্ঠের দিকেই যদি ঢালটা হয়, তাহলে ঢালের ওপর দিয়ে যদি জলের একটা প্রবাহ লক্ষ্য করা যায়, তাহলে কিন্তু সেই জলটা অনুস্রবণ অর্থাৎ প্রবেশ করতে পারে। ভূপৃষ্ঠ প্রবাহ নিয়ন্ত্রণ করা যায় এবং মাটির অনুস্রবণও বৃদ্ধি পায়। এটা হচ্ছে সমোন্নতি রেখা বরাবর চাষ। ধাপ চাষ 4 নম্বর। ধাপ চাষের মধ্যে কি রয়েছে? দেখো এই হচ্ছে ধাপ চাষ। তাহলে ধাপ আমরা কোথায় দেখতে পাবো, কোন অঞ্চলে? পাহাড়ের উপত্যকা অংশে। পাহাড়ের যে ঢালু জমি বা ঢালু অংশ থাকে, সেখানে অর্ধচন্দ্রাকার উচ্চতায় সিঁড়ির মতো ধাপে ধাপে কেটে নেওয়া হয়। যদি আমাদের বাড়ির এই যে সিঁড়ি তোমরা ব্যবহার করি বা আমরা ব্যবহার করি, এই সিঁড়ি যদি মনে করো প্রাকৃতিকভাবে বানানো হচ্ছে এবং অর্ধচন্দ্রাকার হিসেবে বানানো, দেখো এই যে সিঁড়িটা দেখো করা হয়েছে, বিশাল বড় কিন্তু অর্ধচন্দ্রাকার হিসেবে করা হয়েছে ধাপ অনুযায়ী, পাহাড়ের ঢাল অনুযায়ী। এখানেও দেখো অর্ধচন্দ্রাকার, এই একটা ধাপ কিন্তু বহুদূর গেছে, কিন্তু ঘুরে 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 চলে গেছে ধাপ অনুযায়ী। ঠিক আছে। তাহলে এরকম ভাবে অর্ধচন্দ্রাকার ছোট ছোট সমতল জমি, যদি ধাপ করছি, ধাপটা কি সমতল হয়ে যাচ্ছে, দেখো সমতল হচ্ছে তো ধাপগুলো। এই ছোট্ট ছোট্ট যে সমতল ক্ষেত্র তৈরি হলো, এখানে পাথর ও মাটি দিয়ে বাঁধ নির্মাণ করে জমিকে ঘিরে, যাতে জলের দিলে, এই যে দেখো জল দেওয়া হয়েছে চাষ করে, ধান চাষ করে, জলটা যাতে না নিচের দিকে গড়িয়ে যায়, সেজন্য পাথর এবং মাটি দিয়ে বাঁধ নির্মাণ করা হচ্ছে। ফলে ঢাল বরাবর জলপ্রবাহ বাধা পেয়ে ভূমিক্ষয় বন্ধ হয়ে যাচ্ছে এবং জমিতে এই জমা জলে আড়াআড়ি ভাবে ফসলের সারি রোপণ করা হচ্ছে। এই যে আড়াআড়ি ভাবে যে বাঁধ করা হয়েছে, এই বাঁধের এবার আড়াআড়ি ভাবে পরে এবারে এই ছোট্ট ছোট্ট সমতল ক্ষেত্রে ফসল রোপণ করা হবে। ঠিক আছে। তাহলে এটাই হলো ধাপ চাষ। অর্থাৎ প্রথম যে 4টি পদ্ধতি আমরা জানলাম, সেটা হচ্ছে যে একদম শুরুতেই ছিল শস্য আচ্ছাদন, শস্য বর্তন, তারপরে কন্টুর ফার্মিং, তারপরে ধাপ চাষ।
ঠিক আছে, 4টি পদ্ধতি জানলাম আমরা। 5 নাম্বার হচ্ছে ক্রিস ক্রস পদ্ধতি। কি ক্রিস ক্রস পদ্ধতি? বলছে ক্রিস ক্রস পদ্ধতিটা হচ্ছে পার্বত্য উপত্যকার ঢালে প্রথম ঢালের সমান্তরালে কয়েক সারি শস্য লাগানো হয়। তাহলে প্রথম ঢাল, এই যে ঢালের সমান্তরালে দেখো কয়েকটা সারি শস্য লাগানো হচ্ছে। এরপর ঢালের আড়াআড়ি দিকে শস্য চাষ করা হয়, ফলে কোনো খাত সৃষ্টি হতে পারে না। আবার আড়াআড়ি ভাবে এরকম ভাবে কিন্তু আবার শস্য চাষ করা যেতে পারে, এরকম ভাবে আড়াআড়ির উপরে সেটা রয়েছে। তাহলে কোনাকুনি যেটা আমি এরকম ভাবে শস্য চাষ করছি, আবার এরকম ভাবে শস্য চাষ করছি, তাহলে যদি দুদিক থেকে শস্য চাষ করা যায় তাহলে সেখানে কিন্তু কোনো ঢালের তোমার যে খাত, সে খাত কিন্তু সৃষ্টি হবে না। আর যদি খাত সৃষ্টি না হয় তাহলে কি হবে? ঢাল সৃষ্টি না হলে সেখানটাতে মৃত্তিকা ক্ষয় পাবে না, মৃত্তিকা ক্ষয় হবে না। ঠিক আছে, এটাই হচ্ছে ক্রিস ক্রস প্লাউইং বা যেটা ক্রুশাকার কৃষি বলা হয়। ফালি চাষটা কি? ফালি চাষ হচ্ছে এই যে ফালি চাষ, উদ্ভিদহীন যে ঢালু জমি রয়েছে, দেখো এই যে উদ্ভিদহীন ঢালু, এটা ফালি চাষ করা হয়েছে। এই ঢালু জমিতে বৃষ্টির জলের গতি ও মাটি ক্ষয় বেশি হওয়ায় ঢালের আড়াআড়ি দিকে কি করা হচ্ছে? চওড়া ফিতের মতো, দেখো চওড়া ফিতের মতো জমি তৈরি করা হচ্ছে। ঠিক আছে, জমি তৈরি করে, অর্থাৎ যে অংশে অতিরিক্ত প্রবণ মাটি ক্ষয় এবং জলের প্রবাহ লক্ষ্য করা যায় সেইখানে আড়াআড়ি দিকে চওড়া ফিতের মতো ক্ষয় বিরোধী শস্য, অর্থাৎ যেটা মাটিকে আরো সঙ্গবদ্ধ করে ধরে রাখে, সেই শস্য কি বিন, সয়াবিন, চীনাবাদাম, ডাল চাষ করলে জল ও বায়ু ক্ষয় বন্ধ হয়ে যায়, ফলে মাটির জল ধারণ ক্ষমতা বাড়ে। এবং যখন জল ও বায়ু ক্ষয় এখানটায় লক্ষ্য করা যাবে না, তখন কিন্তু মাটি ক্ষয় সে হিসাবে হবে না। এটা হচ্ছে ফালি চাষ। মালচিংটা কি? শস্য আহরণের পর গাছের অবশিষ্ট অংশ, যেটা খড় বা শিকড় থাকে, জমিতে ফেলে রাখা হয়। জমিতে ফেলে রাখলে কি হবে? সেই খড় শিকড়ও কিন্তু যতক্ষণ না সম্পূর্ণভাবে শুকিয়ে যাচ্ছে, না পচে যাচ্ছে, ততদিন কিন্তু তারা সেই মাটিকে সঙ্গবদ্ধভাবে আঁকড়ে ধরে রাখতে পারে। তাহলে সেই অংশ যদি বায়ু প্রবাহ বা জলের প্রবাহ বা অতিরিক্ত বৃষ্টিপাত হয়, তাহলে মাটি ক্ষয় কিন্তু সহজে হবে না। এই হচ্ছে মালচিং পদ্ধতি বলতে পারি আমরা এরকম ভাবে। দেখো মাটির ওপরের অংশটাকে উন্মুক্ত অবস্থায় না রেখে খড়কুটো দিয়ে বা বিভিন্ন আগাছা পাতাপত্র দিয়ে ঢেকে রাখা হয়েছে, যাতে মাটি উন্মুক্ত প্রান্তর না হয়। 7টি পদ্ধতি সবাই বুঝতে পারলে? আচ্ছা, মনে থাকবে সবার? দেখো একদম সহজ সহজ পদ্ধতিগুলো এমন কিছু কঠিন নয়। আমরাও করে থাকি বিভিন্ন পদ্ধতি, কিন্তু জায়গা বিশেষে কন্ট্যুর ফার্মিং বা ধাপ চাষ এইগুলো সমতল অঞ্চলে হয় না, পাহাড়ি অঞ্চলে বেশি পরিমাণে লক্ষ্য করা যায়। ঠিক আছে, এইবার যে যান্ত্রিক বা কারিগরি পদ্ধতি সেই সম্পর্কে আমরা একটু বলবো। প্রথম হচ্ছে নালা কাটা। নালা কাটা মানে কি? এটা হচ্ছে একটা ড্রেন টাইপের ছোট্ট সূক্ষ্ম, সেটা প্রবল বায়ু প্রবাহযুক্ত মরু অঞ্চলে বায়ুর গতির আড়াআড়ি দিকে কি করা হচ্ছে? জমিতে অগভীর, দেখো এরকম অগভীর ছোট্ট নালা কাটা হলে বায়ু দ্বারা ক্ষয়প্রাপ্ত মাটি অপসারিত হতে পারে না। যেখানে মরু অঞ্চল, এটা মরু অঞ্চল অ্যাকচুয়ালি নয় সেরকম ভাবে, আমি ছবি জাস্ট তোমাদের সামনে উদাহরণস্বরূপ দিয়েছি। নালা এরকম যদি নালা কাটা থাকে তাহলে বায়ু আড়াআড়ির দিকে জমিতে তখন গভীরভাবে আর বায়ু মাটিকে ক্ষয়প্রাপ্ত করতে পারে না। ক্ষয়প্রাপ্ত না করলে কি হবে? মাটি অপসারিত করতে পারবে না। এই যে একসঙ্গে বায়ু প্রবাহিত হলে একটা টানা যদি অংশ থাকে, তাহলে বায়ু প্রবাহের জন্য মাটি কিন্তু বায়ুর সাথে উড়ে উড়ে চলে যায়, বালুকণা বা ধূলিকণাগুলো, সেটা বন্ধ করা যায়। খাত ক্ষয় নিবারণ। খাত ক্ষয় নিবারণটা অর্থাৎ বিভিন্ন অঞ্চলে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র খাত লক্ষ্য করা যায়। সেই খাত ক্ষয়গুলো বিশেষ করে এগুলো হয় হচ্ছে তোমার পতিত জমিতে, যেটা ব্যাডল্যান্ড, সে ব্যাডল্যান্ড অর্থাৎ বধ্যভূমি যে অঞ্চলে, সেখানে বেশি পরিমাণে হয়। সেগুলো আমরা বন্ধ করতে পারি কিভাবে? খাত বরাবর জলপ্রবাহের পরিমাণ ও গতিবেগ কমানোর জন্য খাতগুলির মধ্যে পরপর কতগুলি বাঁধ তৈরি করা হয়। অর্থাৎ যেখানে অতিরিক্ত ঢাল রয়েছে
সে ঢালু অঞ্চলে এই পদ্ধতি আমরা বলতে পারি। ঢাল রয়েছে, সেখানে জলের প্রবাহ যদি অতিরিক্ত বেশি হয় তাহলে জলটা অনেক বেশি জোরে প্রবাহিত হতে পারে। সেই যে খাতের মধ্যে যদি আমরা ছোট্ট ছোট্ট বাঁধ দিই এবং জলের প্রবাহটাকে যদি আটকে রাখি, অর্থাৎ জলকে এখানে আটকে রাখলাম, সাইড দিয়ে বার করলাম, এই সাইড দিয়ে বার করলাম, তাহলে দুদিকে জল যদি ভাগ হয়ে যায় তাহলে কিন্তু এই যে একসঙ্গে জোরে যে জলের প্রবাহিত গতিটা কিন্তু আমরা রোধ করতে পারবো। রোধ করতে পারলে কিন্তু খাত ক্ষয় করা যাবে, বন্ধ করা যাবে। খাতের মস্তক ভাগে মাটির দেওয়াল তৈরি করা উচিত এবং তাদের উপর ঝোপঝাড় ও বৃক্ষরোপণ করা হয়। খুবই ভালো কথা। এই যে খাত, যে খাতের একদম শুরুর দিকে যেখানে জলের প্রবাহটা বেশি পরিমাণে গিয়ে নামবে, সেখানে যদি আমরা বৃক্ষরোপণ বা মস্তক ঝাড় বা বড় বড় ঝাড় ঝোপঝাড় রাখতে পারি তাহলে সেখানে জলের প্রবাহটা আমরা অনেকটা গতি কমিয়ে দিতে পারি, জল দ্রুত বেগে নিচে নামতে পারবে না। আর খাত মধ্যবর্তী পতিত যে জমি, সেই জমিতে গুল্মঝোপ ও গাছপালা রোপণ করা হয়। তাহলে খাতের মধ্যবর্তী যে অংশগুলো যেখানে জমি পতিত হয়ে আছে সেখানে জলের প্রবাহের দ্বারা যেমন মাটি ক্ষয় হয়, আবার বায়ু প্রবাহের জন্য মাটি ক্ষয় হয়। তাহলে সেখানে যদি আমরা গাছপালা লাগাই, সেই গাছপালা লাগালে কি হবে, এবং এটা মানুষকেই করতে হবে, তাহলে সেইখানে কিন্তু সেই জমিতে সহজে প্রতি জমি আর ক্ষয় বৃদ্ধি হবে না। তাহলে যান্ত্রিক বা কারিগরি পদ্ধতি সেটা কি? তাহলে 1 নম্বর নালা কাটা, 2 নম্বর হচ্ছে খাত ক্ষয় নিবারণ। ঠিক আছে? আচ্ছা, 3 নম্বর কি আছে দেখি। 3 নম্বর হচ্ছে পাড় ক্ষয় নিবারণ। তো পাড় ক্ষয় দেখবে তোমাদের বাড়িতে বা বাড়ির অনেক পুকুর আছে বা কাছাকাছি প্রতিবেশী পুকুর রয়েছে, দেখবে দীর্ঘদিন ধরে বৃষ্টিপাত হলে বৃষ্টিপাতের ফলে পুকুরের যে বিভিন্ন পাড়, চারিদিক থেকে জল পুকুরে নেমে যাওয়ার জন্য পাড়ের বিভিন্ন অংশ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যায়, ক্ষয় পেয়ে যায়। এগুলো বিভিন্ন জায়গায় ফাটল ধরে, উপর থেকে ধস নামে, যে রাস্তাগুলো থেকে ধস নামে। এই অবস্থাকে যদি আমরা নিবারণ করতে পারি, পুকুরকে যদি সঠিকভাবে বাঁচিয়ে রাখতে পারি, রাস্তাকে সঠিকভাবে রাখার জন্য আমরা এই পুকুরের পাড় বা নদীর পাড় কিন্তু আমরা বাঁধাই করি। অনেক সময় সরকারি সাহায্যপ্রাপ্ত হলে বিভিন্ন অংশে কংক্রিটের বাঁধ তৈরি করা যায়, বিভিন্ন অংশে শাল কাঠের বল্লম দিয়ে সেখানেও এই খুঁটি পুঁতে সেখানেও কিন্তু পুকুর পাড় বাঁধানো যায়। দেখবে বিভিন্ন জায়গায়, বিশেষ করে যেখানে রাস্তা তৈরি হয়, রাস্তার পাশাপাশি পুকুর থাকে, যাতে সেখানে রাস্তার মাটিগুলো ধসে না চলে যায় বৃষ্টির মধ্যে বা যখনই হোক, সেগুলোকে কংক্রিটের মতো বাঁধিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে? এতে দুদিক থেকে লাভবান হওয়া যায়, যে রাস্তাও ধস নামলো না, আর পুকুর যে অংশ, পুকুরেও কিন্তু অতিরিক্ত পলি জমলো না, পুকুরও তাহলে তার গভীরতা বজায় রাখতে পারবে। নদী ও সমুদ্রের পাড়কে কংক্রিট দ্বারা বাঁধিয়ে লোহার খুঁটি বা পাকা দেওয়াল তৈরি করে দেওয়া যায়, এবং নদীর স্রোত, জোয়ার ও সমুদ্র তরঙ্গের সরাসরি আঘাত থেকে নদীতে যখন খুব বেশি পরিমাণে দ্রুত বেগে জোয়ার আসে, সেই জোয়ার তরঙ্গ সরাসরি যাতে আঘাত নদী বা সমুদ্রের পাড়ে না লাগে, তার ফলেও কিন্তু উঁচু অংশগুলোকে আমরা রক্ষা করতে পারি বা রক্ষা করা যায়। সেই জন্য বাঁধ নির্মাণ প্রয়োজন। ঠিক আছে? তাহলে বোঝা গেল বাঁধ নির্মাণটা কেন প্রয়োজন। আচ্ছা, বনভূমি সৃষ্টি করা, এইটা কিন্তু মানুষের একটা অন্যতম গুরুত্বপূর্ণ কাজ, যেটা হচ্ছে যদি প্রাকৃতিক উপায়ে বনভূমির পরিমাণ না বৃদ্ধি পায় তাহলে কিন্তু সামাজিকভাবে মানুষকে বা সরকারকে কিন্তু এই বনভূমি অগ্রসরে এগিয়ে আসতে হবে। কারণ মানুষ যে পরিমাণ বৃক্ষছেদন করে পরিবেশের ক্ষতি করছে, তাকে পূরণ করার জন্য বৃক্ষ রোপণ বা বনভূমি সৃষ্টি করা বা এটা তৃণক্ষেত্র তৈরি করা, এটাও ব্যাপকভাবে প্রয়োজন। যে আমি দিয়েছি যে সবাই মিলে গাছ লাগানো হচ্ছে, এবং শুধু একটা নির্দিষ্ট দিনে, শুধু পরিবেশ দিবস বা কোনো একটা কারো মনীষীর জন্মদিনে নির্দিষ্ট জায়গায় গাছ লাগিয়েই এই দায়িত্ব কিন্তু সম্পূর্ণভাবে শেষ হয়ে যায় না। তার জন্য কি করতে হয়? তার জন্য সঠিকভাবে সেই চারা গাছটিকে
রক্ষণাবেক্ষণ করতে হবে। তুমি যদি একটা গাছ রোপণ করো, তার যদি সঠিক পরিচর্যা না করো, তাহলে কিন্তু সেই গাছটা সঠিকভাবে বেড়ে উঠবে না। পশু বা বিভিন্ন ছোটখাটো পোকামাকড় বা বিভিন্ন অসামাজিক মানুষের কার্যাবলীর ফলে সে গাছের ক্ষতি করার চেষ্টা করতে পারে, সেটাকে আমাদেরকে বন্ধ করতে হবে। সেই জন্য মরুপ্রান্তে, বিশেষ করে যেখানে আর নতুন করে মরুভূমি যাতে বৃদ্ধি বা সম্প্রসারণ না হয়, সেই জন্য সাহারা মরুভূমি অঞ্চলে, বিভিন্ন মরুভূমি অঞ্চলে এই গাছের দেওয়াল তুলে দেওয়া হচ্ছে, যাতে মরু নতুন করে কোনো ভূমিকা জমিকে তার দিকে আকর্ষণ না করতে পারে। এছাড়াও পতিত জমি, পাহাড়ের ঢালে নতুন দ্রুত বর্ধিষ্ণু বৃক্ষরোপণ করে সামাজিক বনসৃজন করা যেতে পারে, বনভূমির রক্ষণাবেক্ষণ করা যেতে পারে, এবং বৃক্ষছেদন বন্ধ করা ভূমি অবক্ষয়ের সবচেয়ে কার্যকরী ভূমিকা পালন করে। বৃক্ষছেদন আমাদেরকে বন্ধ করতে হবে। বৃক্ষছেদন করতে গেলে একমাত্র সর্বোপরি পরিণত বৃক্ষ, এবং যেখানে সরকার পারমিশন বা অনুমতিপত্র দিয়ে থাকে, সেই অঞ্চল ছাড়া অন্য কোনো জায়গায় বৃক্ষছেদন করা যাবে না। তৃণক্ষেত্র তৈরি করা, ছোট ছোট জমি, ঘাস, এবং এই তৃণক্ষেত্র যাতে অতিরিক্ত পশুচারণে আবার ক্ষতিগ্রস্ত না হয়, যেটা আমাদেরকে বললাম, রক্ষণাবেক্ষণ পরিচর্যা পালন করতে হবে। তাহলে সেই জন্য যেসব জমিতে ক্রমাগত ভূমিক্ষয় হয়, সেখানে কৃত্রিমভাবে ঘাস চাষ করতে হবে। দেখবে সুন্দরবন অঞ্চলে যে নদ নদীগুলো বাঁধ দেওয়া হচ্ছে, সেই নদ নদীগুলো যাতে দ্রুত হারে ক্ষয়প্রাপ্ত না হয়, সেখানে কিন্তু ঘাস চাষ করা হয়। সেই ঘাস কি করে, মাটিকে সঠিকভাবে আঁকড়ে ধরে রাখতে পারে। তাহলে মাটিকে ধরে রাখলে কি, মাটির বন্ধন বৃদ্ধি পায়, ভূমিক্ষয় হ্রাস পাবে, এবং তৃণভূমি সৃষ্টির সাথে অতিরিক্ত পশুচারণ নিয়ন্ত্রণ করা প্রয়োজন। তৃণভূমি করব, এবং সেখানে দেখতে হবে যে যদি পরিণত অঞ্চল যেখানে রয়েছে, সেখানেই একমাত্র পশুচারণ করা আমাদের পারমিশন দিতে হবে, অন্যথায় সেই পশুচারণ বিভিন্ন অঞ্চলে বন্ধ করে দিতে হবে। অর্থাৎ যদি সেখান থেকে ঘাস কেটে এনেও পশুদের জন্য নির্দিষ্ট যে ফার্মিং রয়েছে, ফার্মে যদি তাদেরকে খাদ্যের যোগান দেওয়া যায়, তাহলে পশুচারণ করলে যে ছোট ছোট তৃণভূমি, ছোট ছোট অংশ, সেগুলোকে নতুন করে আর ক্ষয় বৃদ্ধি হবে না। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা যান্ত্রিক পদ্ধতিতে কি কি অংশ আমরা জানলাম এখানটাতে। একদম প্রথমে যেটা জানলাম সেটা হচ্ছে যে নালা কাটা, খাত ক্ষয় নিবারণ, খুব ভালো। 3 নম্বর পাড় ক্ষয় নিবারণ, 4 নম্বর বনভূমি সৃষ্টি করা, আর তৃণক্ষেত্র তৈরি করা। খুব ভালো বলেছ। তাহলে পদ্ধতিগুলো কিন্তু প্রত্যেকটা যা পদ্ধতি, অর্থাৎ কৃষিজ পদ্ধতি 7টি, যান্ত্রিক পদ্ধতি 5টি, মোট 12টি পদ্ধতি মৃত্তিকা সংরক্ষণের জন্য ব্যাপকভাবে গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি অংশ তোমরা সব আশা করি বুঝতে পেরেছ। কারো আর কি কোনো সমস্যা রয়েছে? আচ্ছা, তাহলে এই যতক্ষণ আমরা যেটুকু পদ্ধতি আলোচনা করেছি মৃত্তিকা সংরক্ষণ সম্পর্কে, প্রাকৃতিক এবং যান্ত্রিক, তার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমি তোমাদের সামনে রাখলাম। এবং আজকে আমার একটা কথা বলা, সেটা হচ্ছে পরবর্তী দিনে আমি কিন্তু শুধুমাত্র এই মৃত্তিকা সংরক্ষণ নিয়ে তোমাদেরকে আমি প্রশ্ন করব না, বা আমি তোমাদের পরবর্তী দিনে লিখতে দেবো। সেটা হচ্ছে সম্পূর্ণ অধ্যায় সম্পর্কে, অর্থাৎ এই যে 5ম অধ্যায়, এবং শুরু থেকে শেষ প্রান্ত যেটুকু আমরা আলোচনা করেছি সবটুকু তোমরা পড়ে আসবে। আমি দেখব কি এই অধ্যায়টা কত ভালো করে নিজেদের জন্য প্রস্তুত করতে পেরেছে। ঠিক আছে? আজকের আলোচনা আমাদের এই পর্যন্তই থাকবে। পরবর্তী দিনে আমরা নতুন কোনো অংশ আলোচনা করব। ততক্ষণে সবাইকে ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবে।